Time domain analysis of discrete time signal and system. Discrete time signals সম্পর্কে কারো ধারণা আছে? আমরা যেটা discrete time signal পাই সেটা একটু আগেই করে আসলাম। স্যাম্পলিং এর পরের ধাপটাই কি বলো? স্যাম্পলিং যেটা ওটা না? হ্যাঁ, আফটার স্যাম্পলিং করে যে ডাটাটা পাই সেটাই হলো কি ডিসক্রিট টাইম সিগন্যাল, বা ওটাকে এক্সটেন্ড দিয়ে প্রকাশ করা হয়। আর সিস্টেম সিস্টেম হচ্ছে তোমার একটা ডিভাইস, আর ডিভাইস মানে হচ্ছে কতগুলো ফাংশন, কতগুলো ইকুয়েশন মিলে আসলে একটা সিস্টেম তৈরি হয়। কতগুলো ইকুয়েশন থাকে সেটা সলিউশন। ফাংশন বা ইকুয়েশন অ্যাকচুয়ালি ডিভাইসের ভিতরে কিছু ইকুয়েশন ফলো করে এই আর কি। হ্যাঁ, যেমন মোটর একটা ডিভাইস, কিন্তু এখানে আসলে মোটরকে যখন মেশিনের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে তাহলে কিছু ইকুয়েশনের সমষ্টি দাঁড়ায় এখানে। সব ডিভাইসের ভিতরে আসলে কোনো না কোনো প্রিন্সিপাল চলতেছে, কোনো না ইকুয়েশন, কোনো তত্ত্ব বা কোনো থিওরি চলতেছে। তো যাই হোক, তাহলে টাইম ডোমেইন অ্যানালাইসিস অফ ডিসক্রিট টাইম সিগন্যাল অর সিস্টেম, এদেরকে নিয়ে অ্যানালাইসিস, এবং এটা টাইম ডোমেইনে হবে, নট ফ্রিকোয়েন্সি ডোমেইন। টাইম ডোমেইন বলতে কি এক্সেস এর টাইম থাকবে, বা নাম্বার থাকবে, সংখ্যা থাকবে, বা স্যাম্পল নাম্বার থাকবে। আর ফ্রিকোয়েন্সি ডোমেইন হয়ে যায় এক্সেস এ কি থাকতো বলো? এফ, খালি এফ, ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি, এফএফটি ফুরিয়ার ট্রান্সফর্ম ওই টাইপের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকতো এক্সেস এ, বা ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েবল থাকতো এক্সেস। তো টাইম ডোমেইন অ্যানালাইসিস হচ্ছে তোমার আইদার সময় থাকবে, না হয় স্যাম্পল নাম্বার থাকবে, 1 2 3 অথবা সেকেন্ড, যে কোনো একটা কিছু থাকবে, এটাও টাইম ডোমেইন। স্যাম্পল নাম্বার থাকলেও এটাও টাইম ডোমেইন। আর ডব্লিউ হ্যামিং এর একটা বিখ্যাত উক্তি এখানে দিয়েছে, দ্য পারপাস অফ কম্পিউটিং ইজ ইনসাইট, নট নাম্বারস। ইনসাইট মানে কি? ইনসাইট মানে একটা দৃশ্য। এখানে কি বুঝেছে? ইনসাইট হলে উপলব্ধি, অন্তর্দৃষ্টি। মানে এখানে কম্পিউটিং আসলে উদ্দেশ্য একটা তোমার অন্তর্দৃষ্টিকে খুলে দিবে, নট এ নাম্বার। যে এখন রিয়েল ম্যাথমেটিশিয়ান আর আমাদের মধ্যে পার্থক্য কি? এ কিন্তু ভালো একজন ম্যাথমেটিশিয়ান, হ্যামিং উইন্ডো তৈরি করছে, সে উইন্ডো আর অনেক কিছু তথ্য দিয়েছে, ম্যাথমেটিশিয়ান সে দিয়ে। আমরা কি করি? 1 + 2 মানে 3, আমরা শুধু নাম্বারটা দেখি, সংখ্যাটা দেখি, ও আচ্ছা 3 হইলো, এই পর্যন্ত নিয়ে আমরা সন্তুষ্ট। রেজাল্ট, খালি রেজাল্ট, নাম, শুধু নাম্বারস খেয়াল করি। এটা কম্পিউটিং হয়েছে। কম্পিউটিং কি হয়েছে? যোগ হয়েছে। আমরা বলে 1 + 2 ঠিক আছে। আর ইনসাইটস কি? ইনসাইট হলো একে আরো কি কিভাবে করা যায়, যেমন সে অন্তর্দৃষ্টি, এটাও তো করা যায়। যারা ম্যাথমেটিশিয়ান তারা এই ইকুয়েশনটাকে বিভিন্ন ফর্মে নিবে দেখবে। এটা আমরা সিম্পল উদাহরণ দিলাম জাস্ট। তার মানে একটা ম্যাথমেটিশিয়ান যখন একটা ইকুয়েশন দেখে তখন এই ইকুয়েশন নিয়ে সে চিন্তা করে, নট ফাইনালি রেজাল্ট কি হবে সেটা নিয়ে আগে চিন্তা করে না। ইকুয়েশন নিয়ে চিন্তা করে যে এই ইকুয়েশনটাকে কোথায় অ্যাপ্লাই করা যায়, বা কিভাবে আরো শর্টকাটলি এই ইকুয়েশনটাকে সলিউশন করা যায়। যারা রিয়েল ম্যাথে তারা ইনসাইট দেখে,
অন্তর্দৃষ্টি দিয়ে তারা চেঞ্জ করার চেষ্টা করে ওটাকে। এইটাই বলছে আর কি, যে কম্পিউটিং এর উদ্দেশ্য যেন নট নাম্বারস না হয়। যে যেমন এখানেই দেখো না, এখানে মূল উদ্দেশ্য কি খালি সিগন্যাল জেনারেট করলাম, স্যাম্পলিং করবো, এটাই কি মূল উদ্দেশ্য? না, এখানে এই যে বিভিন্ন জায়গায় চেঞ্জ করে করে স্যাম্পলিং রেট চেঞ্জ করা হচ্ছে, বিট সংখ্যা চেঞ্জ করা হচ্ছে, কি চেঞ্জ হচ্ছে এটা উপলব্ধি করতে পারা, এটাই হলো কম্পিউটিং এর মূল উদ্দেশ্য। কম্পিউটিং এখানেও একই টাইপের কিছু হয়তো বিষয়পত্র আছে। ইন দিস এক্সপেরিমেন্ট mainly time domain properties of discrete time signal and system analyzed will be analyzed. First of all, different type of discrete time sequence generation. এখানে সিগন্যাল জেনারেশন হবে, বাট সেই সিগন্যালের নাম হচ্ছে, সেগুলো হচ্ছে ডিসক্রিট টাইম সিকোয়েন্স জেনারেশন হবে। হ্যাঁ, ডিসক্রিট টাইম সিগন্যাল জেনারেশন হবে এখানে, সিনথেসিস এবং সেগুলোর সংশ্লেষণ will be performed. লাস্টে শেষের দিকে LTI সিস্টেম রেসপন্স in terms of convolution and difference equation will be observed. কনভলিউশন মাধ্যমে LTI সিস্টেম রেসপন্স বের করা যায় এবং ডিফারেন্স ইকুয়েশন সলিউশন করার মধ্য দিয়েও করা যায়। আর লাস্টলি হচ্ছে কোরিলেশন বিটুইন টু সিগন্যাল ইজ ইউজড ইন ডিফারেন্ট ফিল্ডস অফ। কোরিলেশন একটা বড় ধরনের মানে টুলস বিটুইন টু সিগন্যাল, একটা দুইটা সিগন্যালকে কম্পেয়ার করার জন্য, দুইটা সিগন্যাল, দুইটা সিকোয়েন্স বা দুইটা ডাটা, এদের মধ্যে আসলে কোরিলেশন আছে কিনা, ম্যাথমেটিক্যালি তাদের মধ্যে কোনো রিলেশন আছে কিনা, তো সেটার জন্য কোরিলেশন ইজ ওয়ান কাইন্ডস অফ টুল or one kinds of process or method. The correlation of two signal, it is used. Different fields will be analyzed. It uses in different field practically correlation কোথায় কোথায় ব্যবহার করে সেটা একটা অ্যানালাইসিস এখানে দেওয়া হবে। correlation প্রিল্যাব ওয়ার্ক এগুলো করে আসা উচিত ছিল। যাই হোক, আমরা ইম্পর্টেন্ট ম্যাটল্যাব ফাংশন স্ট্যাম্প সম্পর্কে মোটামুটি আমরা জানি, মিনিমাম জানি, ম্যাক্সিমাম জানি। র্যান্ডম সিগন্যাল নিতে হয় এই ফাংশন দ্বারা, এটা দ্বারা কোরিলেশন করা যায়, এটা দ্বারা ফিল্টার লিখলে ফিল্টারের কাজ হয়। কনভলিউশন, কনভ হচ্ছে কনভলিউশন করতে কনভ লাগে, এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন ভিতরে। এই প্রত্যেকটা ফাংশনের ভিতরে অনেকগুলা স্টেপস আছে, বাট ছোট্ট একটা ফাংশনকে কল করেই আমি কনভলিউশন করে ফেলতে পারি। সো ফাংশন বিল্ট ইন ভিতরে বানানো আছে। ফ্লিপ এলআর, ঠিক আছে, আমরা দেখি ফ্লিপ এলআর কি। পার্ট এ, আচ্ছা প্রথমে ওই যে ওটার মতোই পার্ট এ পার্ট বি করা আছে এগুলো। এখানে কিছু টাস্ক আছে, টাস্কের পাশাপাশি কিছু কোডও আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে কোড নাই। সেক্ষেত্রে যেমন এখানে প্রথম যে, তাহলে আমাদের পুরো ল্যাবটা দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো জেনারেটিং ডিসক্রিট সিগন্যাল জেনারেশন করতে হবে, আর দ্বিতীয়টা হলো এলটিআই সিস্টেমের রেসপন্স বের করতে হবে, তৃতীয়টা হলো কোরিলেশন। টোটালি আমরা তিনটা জিনিস এখানে শিখবো। তাহলে কি কি ডিসক্রিট টাইম সিগন্যাল জেনারেট করা শিখবো, সেগুলো সিনথেসিস, যোগ বিয়োগ, যাই হোক সিনথেসিস। আর এলটিআই সিস্টেমের রেসপন্স দুই ভাবে বের করা যায়, একটা কনভলিউশন আর একটা ডিরেক্ট সলিউশন, আর একটা হলো শেষে গিয়ে কোরিলেশন। টোটাল দুই তিনটা জিনিস আমাদের পুরো এক্সপেরিমেন্ট গুলো থেকে শিখতে পারবো। ওদের ডিএসপি কোর্স কত বছর আগে হয়েছে? কতদিন আগে হয়েছে ডিএসপি? স্যার 2 সেমিস্টার আগে। তাও এখন থেকে কয় সেমিস্টার আগে? স্যার ওই তো দুই সেমিস্টার আগে স্যার, এক 2 বছর সেমিস্টার আগে স্যার। ও তাহলে তো অনেক কিছুই। আচ্ছা, এলটিআই সিস্টেমের নাম টাম তো শুনছো, কোরিলেশন, কনভলিউশন, এগুলোর নাম শুনছো? জি স্যার। মোটামুটি মানে এগুলো একটু থিওরিটা আগেই করে ফেললে তোমাদের পরবর্তী
ল্যাব যদি আসি তখন সহজ হবে। কনভলিউশন কি, কোরিলেশন কি, আমরা তো এখানে প্র্যাকটিক্যালি দেখবো, বিকজ এটার মূল যে প্রিন্সিপাল গুলা বা কোরিলেশন এগুলো বইয়ে সুন্দর করে লেখা আছে, এখানেও আছে, করাই নিব, এখানেও আছে কিছু থিওরি আছে, প্রত্যেকটা পড়ার আগে কিছু থিওরি শিখাই নিব টু ইমপ্লিমেন্ট। আচ্ছা, প্রথম পার্ট এতে আসো, দেখো পার্ট এ, এখানে পার্ট এ হচ্ছে অনেকগুলো এক্সারসাইজ আছে পার্টের ভিতরে। তারপরে শুরু হবে পার্ট বি। পার্ট বি হচ্ছে রেসপন্স অফ এলটিআই সিস্টেম। পার্ট এ হচ্ছে সিগন্যাল জেনারেশন এন্ড সিনথেসিস, ডিসক্রিট টাইম সিগন্যাল জেনারেশন এবং সিনথেসিস। আর পার্ট সি তে, গিয়ে দাঁড়াবে হচ্ছে সিস্টেমস রেসপন্স ফ্রম ডিফারেন্স ইকুয়েশন, মানে ডিরেক্ট সলিউশন মেথড, আর ওটা হলো কনভলিউশন মেথড। লাস্ট পার্টে গিয়ে দাঁড়াবে হচ্ছে কোরিলেশন, পার্ট ডি। ঠিক আছে, এটাও বেশ মোটামুটি বড়, এক একটা এক্সপেরিমেন্ট 2-3টা করে পিরিয়ড লাগবে আমার। তো মিডের আগে যদি আমরা এটা শেষ করতে পারতাম, যেটা আমাদের একটা ল্যাব হয় নাই, তো মিডের আগে এটা শেষ করতে পারলে ভালো হতো। বাকি মিডের পরে তোমাদের আছে হচ্ছে জেট ট্রান্সফর্ম, ফিল্টার, ফুরিয়ার ট্রান্সফর্ম। মিডের পরে বেশ কাটাকাটি করতে হবে বেশ। টোটাল 5টা এক্সপেরিমেন্ট হলেও কিন্তু এক একটা এক্সপেরিমেন্টে 2টা করে এক্সপেরিমেন্ট ঢুকে আছে, মানে অ্যাকচুয়ালি এখানে টাইম ডোমেন আছে, ডিসক্রিট টাইম সিগন্যাল এন্ড সিস্টেম, কোরিলেশন লেখা নেই এখানে, এলটিআই সিস্টেম কোরিলেশনটা লেখা নেই। তো যাই হোক, জেনারেশনটা দেখো এখন, হোয়াট ডু ইউ মিন বাই ইম্পালস সিকোয়েন্স? ইম্পালস সিকোয়েন্সটা থিওরিটিক্যালি যদি জানো তাহলে তো তুমি এটা বানাইতে পারবা। ইউএন জানা আছে কারো? এটা হলো ইম্পালস, এটা কি বলো? স্যার ইউনিট রেসপন্স হচ্ছে এক, মানে ভ্যালুটা 1 থাকবে আর 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে। রাইট, ইম্পালসটা হচ্ছে এই তিনটা মোটামুটি ভাবে আমরা ইউনিট, এটা হলো ইউনিট ইম্পালস, এটা শুধু ইম্পালসও বলা যায়। আর ইউনিট স্টেপ, এটা হলো ইম্পালস, আবার কখনো কখনো বলা হয় ইউনিট ইম্পালস। ঠিক আছে, ইউনিট ইম্পালস, আর এটা হলো ইউনিট স্টেপ, আর এটা হলো র্যাম্প। এটা হলো ইউনিট স্টেপ, এটা হলো ইউনিট ইম্পালস। তো ডেল্টাটা দিতে হবে। এরপরে র্যাম্পও আছে, র্যাম্পটা এখানে কি বানাইছে? হ্যাঁ, র্যাম্প সিকোয়েন্স এক্সারসাইজে দিছে, র্যাম্প সিকোয়েন্স বানাতে হবে। আচ্ছা, দেখি কিভাবে কি করা যায়। তো নরমালি ডেল্টা আমরা কি বুঝি? নরমাল ডেল্টা এন হলো n ইকুয়াল টু যখন 0 তখন 1 দিবে, রাইট? এরপর ইন্ডেক্স গুলোতে কি হবে বলো? 0 হবে। এখন এটা বানাইতে হবে, ম্যাটল্যাব দিয়ে বানাইতে হবে কোড করে, এটা এরকম একটা আউটপুট পাই। ঠিক আছে, আর যদি ডেল্টা n-1 হয়, বুঝতে হবে 1 নাম্বার ইন্ডেক্সে এটার ভ্যালু 1, আগে পরে সব 0। তার মানে এটার ভ্যালু অ্যাকচুয়ালি 1, এটার ভ্যালু 1, কিন্তু এটা হলো n ইকুয়াল টু যত ঘর শিফটেড হবে 1 ঘর শিফটেড হয়েছে, আর এটা হলো n ইকুয়াল টু 0 তে। আদারওয়াইজ 0 ছাড়া অন্যান্য জায়গায় এটার ভ্যালু হচ্ছে 0। এখন এটা কিভাবে কমান্ডে বোঝাবো? কমান্ড করতে হবে। এখানে দেখো বলা আছে, কমান্ড করে দেওয়া আছে যে একটা 2টা ইন্ডেক্স দিচ্ছে, একটা লোয়ার ইন্ডেক্স কোন পর্যন্ত যেতে পারে? -3 থেকে 3 পর্যন্ত যেতে পারে। ইন্ডেক্স বানাইছে আর কি এনতে। এখন ওই যে ল্যাকিংসটা কত ঘর শিফটেড হবে, সে n0 = -1 নিয়েছে এখানে।
তো দেখবা এখানে স্টেম করার পরে কি আসে এবং এটা লজিক্যাল আর্গুমেন্ট। আমি এখন ডেল্টা বানাচ্ছি, যেটা ডান দিকেও শিফট করতে পারবে চাইলে, বাম দিকেও শিফট করতে পারবে। নতুন এক্সপেরিমেন্টের জন্য নতুন একটা ফাইল করলাম, এটা সেভ করলাম, এক্সপেরিমেন্ট 2। স্যার আন্ডারস্কোর পার্টে। স্যার হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার আমি রোজা বলতেছিলাম স্যার। হ্যাঁ বলো। স্যার আমি একটু লিভ নিতে চাচ্ছিলাম স্যার। কেন? স্যার আমি একটু বাইরে যাব, একটু ইমার্জেন্সি কাজের জন্য স্যার, হঠাৎ করে পড়ে গেছে স্যার। যাও। স্যার আমি কি আমার আইডিটা চ্যাট বক্সে লিখে দিয়ে যাব? হ্যাঁ দিয়ে দাও। N1 তাহলে এটা লোয়ার লিমিট, এটা হায়ার লিমিট, এটা ভেরিয়েবল, এটা তুমি ইচ্ছা মতো দিতে পারো। কত পর্যন্ত আমি দেখবো আর কি, আমি -3 থেকে 3 পর্যন্ত দেখবো। তাহলে এখানে n এর একটা ইন্ডেক্স তৈরি হবে -3 থেকে এত। দেন আমি আচ্ছা মানে এটা কে দিলাম, সমস্যা নেই, k = 1 দিলাম। ডেল্টা, ডেল্টাকে d দিয়ে ডেল্টা, ডেল্টা ফাংশন ইম্পালস, তো ইম্পালস ওখানে কি ধরছে এটাই ধরি, x1। n minus k এখানে এই কেটা হলো ভেরিয়েবল, কত করে শিফট করব, 1 করে শিফট করব ধরো। এটা হলো মূলত কাজ করতেছে একটা লজিক্যাল অপারেটর বা লজিক্যাল আর্গুমেন্ট, সেটা হলো যখন
ব্র্যাকেটেরটা সত্য হবে তখন 1 দিবে, আর যখন ব্র্যাকেটেরটা সত্য হবে না তখন 0 দিবে। এটা হলো একটা লজিক্যাল 1 অথবা 0। শর্ত হলো n - k = কি হতে হবে বলো? 0 হতে হবে। সেইটা যখন সত্য হবে তখন 1 দিবে। তাহলে n এর k এর ভ্যালু কত? 1। তাহলে n এর ভ্যালু কততে এসে সত্য হবে ধরো বলো? n এর ভ্যালু কত? 1। আবার যদি k এর ভ্যালু 2 দেই তাহলে এটার ভ্যালু কত হইতে সত্য হবে? এই ভিতরের লাইনটা 2 2 - 2 0 সত্য হলেই 1 দিবে। আর ইম্পালস আমার তাই, ইম্পালস আমার একটাই ভ্যালু দিবে 1, বাকি আদারওয়াইজ 0। তো এখানে দেখো তো এই ফিগারে রাইট করে নাও, দেখো একটাই 1 দিচ্ছে, আদারওয়াইজ 0, বাকি সব জায়গায় কি হবে? লজিক্যাল এই অপারেটরটা কাজ করে। এখন তুমি যদি এটাকে আরেকটা শিফট করতে চাও এদিকে, দেখো এখানে কত দিব আমরা? যদি ডেল্টাটাকে 3 ঘর পরে নিতে চাই তাহলে যত ঘর পরে দেখতে চাইবো তত ঘর শিফটেড দিল। তাহলে n এর ভ্যালু যখন 3 তখনই কেবল 1 দিবে। তাহলে এটা হলো ডেল্টা n - 3। আর যদি ডেল্টা 1 প্লাস ডেল্টা n + 1 মেক করতে চাও তাহলে বলো তো k এর ভ্যালু কত হবে এখানে? কত হবে? -1। তাহলে এটার নাম হচ্ছে ডেল্টা n + 1। এদিকে শিফট হলে যতটা শিফট হবে -1 আসে। এই পুরো সিকোয়েন্সটাকে বলা হয় এখন ডেল্টা n + 1। কেন? আমি যদি এভাবে লিখি n -1 তাহলে -1 শিফট হয়েছে, তাহলে -1 হবে। আর যদি আমার এখানে আসতো এখানে তাহলে ওই সিগন্যাল হলো ডেল্টা n - 1। আর যদি এখানে আসতো তাহলে ডেল্টা n - 2। ভ্যালু দিবে একটাই, ইম্পালসে একটাই ইম্পালস দেয়, আদার 0 আসে। এই লজিক্যাল অপারেটরটাই এখানে মেইনলি ক্রিয়ানরক হিসেবে কাজ করতেছে। লজিক্যাল এই অপারেটরটা এই যে এটা কাজ করতেছে যে তুমি যত ঘর পেছনে দিবা সেইটা আর n এর ভ্যালু যতক্ষণ সমান না হবে ততক্ষণ পর্যন্ত 1 দিবে না। তো সমান হয় একটা ভ্যালুতেই একমাত্র সম্ভব 0 হওয়া, সেটা হলো k এর ভ্যালু আগে ফিক্সড করে দিছি। k এর ভ্যালু হচ্ছে -1। তাহলে n এর ভ্যালু যখন -1 হবে সমান হবে তখনই কেবল 0 আসবে। আর 0 আসলেই তখন 1 দিবে। আর আদারওয়াইজ এটার মিনিং হয় যে আদারওয়াইজ যেগুলা হবে 0 হবে না। n এর অন্যান্য ভ্যালুগুলা -3 3 অন্যান্য ভ্যালুর জন্য 0 হবে না, একটা ভ্যালুর জন্য শুধু 0 হবে। সো তখন এটা x1 হয়ে যায়, তখন ইউনিট স্টেপ। যদি ফিগার না দেখো, যদি এভাবে দেখো x1 টাকে দেখো, স্যাম্পল ডাটা -3 থেকে +3 7টা ভ্যালু আসবে, 1 2 3 4 5 6 7। এবং
7টা ভ্যালু আসবে এবং একটাই 1 হবে, সেটা হলো এখানে, অর্থাৎ 1 2 3। মানে তোমার যেহেতু -1 এ দেখাইতে হবে, তাহলে এটা -1, এটা -2, এটা -3, সো -1 এই তোমার, হ্যাঁ, 1 আসবে। একইভাবে যদি এটাকে -2 লেখো, তাহলে কি হবে? এবং x1 তুমি খেয়াল করো, 1টাকে শিফট হয়ে গেছে, -2 তে শিফট হয়েছে, বিকজ এটা 0 ছিল, এটা -1, এটা -2, তাহলে -2 তে 1 চলে আসবে। তার মানে আগে পরে সব ডাটা 0 একটাই দিবে, সো এটা ইম্পালস। তুমি স্টেম দিয়ে ডাটা ফিজিক্যালি দেখতে পারো, আর x1 কে দিয়ে সরাসরি ডাটা ভ্যালুগুলা কত কত সেটা দেখতে পারো। সো এটা গ্রাফিক্যাল আর এটা নরমাল। আচ্ছা, এবার যদি ইউনিট স্টেপ বানাতে চাই, ইউনিট স্টেপ কি হবে? ইউনিট স্টেপ বলছে একজন যে নরমালি এন এর পজিটিভ ভ্যালুতে, 0 থেকে n পর্যন্ত সে একটা করে স্যাম্পল দিবে। কিন্তু যখনই n নট এর চাইতে, n নট মানে যে কোনো একটা ভ্যালু হতে পারে, n নট একটা রেফারেন্স, সে এই ক্ষেত্রে n নট 0, তো 0 থেকে তাহলে শুরু হবে। আর 0-র আগের পরের গুলা, কারণ মাইনাস, এগুলোতে হচ্ছে তোমার কি হবে? 0 হবে। একই সাথে সে এখান থেকেও তো স্টার্ট হতে পারে, এখান থেকে গেল আর এখান থেকে গেল, তাহলে n নটের পরের থেকে পিছনের দিকে 0, কিন্তু তার আগের থেকে, এটাই হলো n নট রেফারেন্স, কোন পয়েন্ট থেকে আমি নিব। এটি কিভাবে করা যেতে পারে? তাহলে এখানে জাস্ট উপরের প্রোগ্রামটাতে ইকুয়াল অর অ্যাবভ দিলেই হয়ে যায়। এখানে ইকুয়াল ইকুয়াল আছে তো, ইকুয়াল অর অ্যাবভ কেন হয় বলতো? বিকজ এই শর্তটা মানে কোন কোন ভ্যালুর জন্য, কে এর -2 এর চেয়ে বড়। আচ্ছা, -2 এর চেয়ে বড় কে কে আছে? -1, নেগেটিভ দিক থেকে চিন্তা করো, -2 বড় হচ্ছে -1, তারপরে 0, -1, n এর ভ্যালু -1, আর কে এর ভ্যালু হচ্ছে -2, তাহলে -1 আছে প্লাস, তাহলে এই শর্তটা মানে কি মানে না? মানে বলো, না স্যার, কেন মানবে না? -1 আর +2 কত আসে এখানে? +1। মানে না? 0 সাথে 1 কি বড় না পজিটিভ? জি স্যার। তাহলে 0 হলে মানবে, 0 হলেও মানবে, বিকজ মাইনাস জি আছে প্লাস, তখন এটা কত? 0 থেকে বড় না 2? কাজেই n এর ভ্যালু -1 থেকে যদি ডান দিকে যেতে থাকে, সবই অ্যাকচুয়ালি তোমার দেখবা যে আউটপুট দিবে 1। যখন -2 তে যাবে তখন কি হবে? -2 আর এখানে আছে -2, -2 আর -2 তে -1 আছে প্লাস, তাহলে 0, তাহলে বড় হতে হবে অথবা ইকুয়াল হতে হবে, তাহলে 2 পর্যন্ত ঠিক আছে, 3 হয়ে গেলে আর মানবে না। তো এটা আমরা ইয়েতে দেখি, লজিক্যাল অপারেটরটা কি।
এটা স্ট্যাম্প করলে দেখবা যে ইউনিট এখানে ইউনিট স্টেপ আসছে বিকজ এখানে কোনো ভ্যালু নাই, But এখানে ভ্যালু আছে -2 থেকে, তাহলে 1 দেওয়া শুরু করছে। ঠিক আছে? তার আগে -3 তে 0 ছিল। তাহলে এটা দিয়ে ইম্পালস বানাইলাম। তাহলে ইম্পালস একবার বানানো হলো, আবার একই সাথে ওইটা দিই। তাহলে পার্থক্যটা কি? মূল একটা ছিল ইকুয়াল ইকুয়াল। তাহলে এখানে যদি আমি ব্র্যাকেটে লিখি যে এটা হলো ইম্পালসের জন্য একটা বানাইলাম আলাদা করে, ইম্পালস আর ইকুয়াল। ঠিক আছে, স্ট্যাম্প আমরা সবসময় বলবো না। একটা হলো তোমার ইউনিট স্টেপ। ইউনিট স্টেপের নাম দিলাম আর একটা x2, নাম দিলাম, এবং এখানে হচ্ছে তোমার নাম দিলাম, যেহেতু ইউনিট স্টেপ এটার জন্য তোমার হচ্ছে গ্রেটার অর ইকুয়াল, আর এটা ইম্পালসের জন্য ইকুয়াল ইকুয়াল। যখন তুমি এটা স্ট্যাম্প করবা, একসাথে স্ট্যাম্প করতে পারবা, সাবপ্লট না করো। তাহলে এটা হলো তোমার x2, যখন যেটা দেখতে চাও সেটা অ্যাক্টিভ করবা। যদি তুমি এই স্ট্যাম্প অ্যাক্টিভ করো তাহলে x1 এর ডাটা পাবা, মানে তোমার ইম্পালস দেখাবে। আর যদি তুমি এটা অ্যাক্টিভ করো তাহলে তুমি পাবা হচ্ছে ইউনিট স্টেপের x2 ভ্যালুটা। ইউনিট, আচ্ছা এটা দিয়ে তাহলে ইউনিট স্টেপ বানানো। র্যাম কিভাবে বানাবো? র্যাম সিকোয়েন্স এক্সারসাইজ, র্যাম সিকোয়েন্স। আগে র্যাম থিওরিটা বুঝো, র্যামটা কি? আরো আইডিয়া আছে র্যাম ফাংশন সম্পর্কে? স্যার যেটা x অ্যাক্সিস এর সাথে 45 ডিগ্রিতে থাকে, হ্যাঁ, স্যার x অ্যাক্সিস এর সাথে 45 ডিগ্রিতে থাকে যেটা ওটা। না না না, র্যাম হচ্ছে এরকম ভাবে বাড়তে থাকবে। এক ইন্ডেক্স বাড়ার সাথে সাথে এটা এভাবে বাড়তে থাকবে। 1, এটা যেমন 2, এটার অ্যাম্পলিটিউডও বাড়তে থাকবে। র্যাম ফিগার 2 তে দেখানোর কথা, এই যে র্যাম ফিগার 2, মানে এর আগের গুলা তোমার 0 মাইনাস এক্সেসে যেগুলো থাকবে 0 এর বাম দিকে সেগুলো 0 থাকবে। n ইকুয়াল টু 0 তে অ্যাম্পলিটিউড 1, n ইকুয়াল টু 1 এ অ্যাম্পলিটিউড 2, 3, এক এক করে বাড়তে থাকবে। একটা করে ইন্ডেক্স সরতে থাকবে এক এক করে, তার এদিকে অ্যাম্পলিটিউডও এক এক করে বাড়তে থাকবে। তাহলে এটা কি করা যায়? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রিলেশন আছে। যখন n0 বলো, যখন n0 তখন অ্যাম্পলিটিউড কত বলো? 1। 1 রিলেশনটা ধরতে পারলে পারবো ফাংশনটা কি আসলে। যখন n এর ভ্যালু 1 তখন এটার অ্যাম্পলিটিউড কত? 2 2। যখন
2 তখন এটার অ্যামপ্লিটিউড কত? 3 3 যখন 3 তখন অ্যামপ্লিটিউড 4 এখানে এক্সট্রা ফলো করতেছে তুমি দেখো তো এরকম n+1 কিনা ইনডেক্স যা তার থেকে এক কি বড় হচ্ছে যা ইনডেক্স নিচ্ছে তার থেকে কি বলো ইনডেক্স নাম্বার 1 কিন্তু অ্যামপ্লিটিউড কত 2 ইনডেক্স নাম্বার 2 অ্যামপ্লিটিউড কত 3 মানে একটা সিকোয়েন্স ফলো করছে যে ইনডেক্স যাই নিব তার সাথে এক এক করে বাড়তে থাকবে n প্লাস কত 1 অনেক সময় এটাও রাখে যে নট নেসেসারি x equal to n সে n equal to 0 0 1 এ 1 এটাও রাখে 2 তে 2 তাহলে হবে x equal to n এটাও হয় এবং এখানে র্যাম ফাংশনে লেন্থ এবং ল্যাগ মাস্ট বি ভেরিয়েবল এখানেও তোমার এটা প্রত্যেকটা লেন্থ কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি কত বলো -3 থেকে কত 3 পর্যন্ত সবাইকেই -3 থেকে কত 3 বলো 3 লেন্থ আর ল্যাগ হচ্ছে ওই ফাংশনটা ঠিক জিরোতে আছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি ল্যাগ এখানেও -1 থেকে শুরু হয়েছে ফাংশনটা আবার এটাও ইউনিট স্টেপ এটা ইউনিট স্টেপ আর এটা র‍্যাম সরি ডেল্টা এটাও ল্যাগ -1 থেকে শুরু হয়েছে তার মানে ল্যাগটা হলো এটার সাথে যত যোগ হবে আর যদি শুধু ইউএন থাকতো তাহলে 0 থেকে শুরু হতো সো এটা ডান দিকে সরে আসতো এখানেও ডেল্টা n+1 দ্বারা বোঝানো হয়েছে যে এটা ল্যাগ হচ্ছে -1 তো -1 ইনডেক্স থেকে শুরু হচ্ছে এটাও -1 ইনডেক্স সেটা এইভাবে দেখানো হচ্ছে এখানেও যদি র্যাম্প কে দেখাতে চাই তাহলে র্যাম্প হবে n+1 n+1 আসলে আমি আবার বলছি যে র্যাম্প হচ্ছে অ্যাকচুয়ালি র্যাম্প হচ্ছে r equal to n অ্যাকচুয়ালি র্যাম্প হচ্ছে কি r equal to n এখানে ল্যাগিং এর কারণে এটা হয়েছে ঘটনাটা হচ্ছে এরকম যে 0 তে 0 থাকার কথা ছিল কিন্তু 0 তে 1 আসছে কেন এই যে ল্যাগ আছে তো এখান থেকে শুরু হয়েছে 0 এটা অ্যাকচুয়ালি 0 তারপরে 1 তারপরে 2 তারপর 3 তারপর 4 সো 0 থেকে শুরু হয়েছে এখানে কিন্তু ল্যাগ থাকার কারণে এখান থেকে শুরু হয়েছে -1 থেকে ল্যাগ শুরু হয়েছে এখান থেকে তো এই জন্য এটা ল্যাগ হচ্ছে ল্যাগ হচ্ছে 1 হবে আবার ল্যাগ আছে ল্যাগ 2 হবে ল্যাগ 1 কমান্ড করব কিভাবে বানাবো কিভাবে এভাবে একটা দেখলাম যে ইউনিট স্টেপ হচ্ছে সমান থাকতেছে আর একটা দেখলাম যে ইমপালস হচ্ছে এক জায়গায় আর র‍্যাম্প হচ্ছে ইনডেক্সের সাথে সাথে বেড়ে যাচ্ছে ইনডেক্সও বাড়তেছে সাথে সাথে র‍্যাম্পও বেড়ে যাচ্ছে তাহলে দেখি আমি যদি x3 লিখি এটা র‍্যাম্প তো x3 দিলাম ধরুন আমি 1 নেই বেসিক্যালি
যদি ইউনিট স্টেপকে ইউ দেই তাহলে বেটার হয় ইউ জাস্ট ইউনিট স্টেপের নাম ইউ এটার নাম ডেল্টা ডে ডেল্টা এটার নাম র্যাম র্যাম যদি দেই x ইনটু l এর ভিতর কলের সরাসরি এবার স্টাইল করব n এর সাথে র্যাম দেখো হচ্ছে কিনা এখানে ল্যাক 0 অর্থাৎ 0 তে 0 1 ইন্ডেক্সে কি আসছে বলো 1 2 নাম্বার ইন্ডেক্সে কি আসছে বলো 2 আসছে না 3 নাম্বার ইন্ডেক্সে কি 3 কিভাবে হলো এখানে এটা দিয়ে আগে ইউনিট স্টেপ বানাইছি ইউ ঠিক আছে ইউ দুইটা হওয়ার কারণে এখানে মিশ্রণ দেখাবো এটা ইউ আনলাম র‍্যাম বানানোর সময় দুইটা কাজ করতে হবে একটা ইউনিট স্টেপ বানাইতে হবে আগে ইউ1 বানাইলাম ইউনিট স্টেপ এই ইউনিট স্টেপ দিয়ে যদি n দিয়ে গুণ করা হয় ইউ1 দিয়ে কারণ আমি যদি সরাসরি r ইকুয়াল টু n লিখতাম তাহলে ওটা ল্যাগ মানে ভ্যারি করতে পারতাম না এই ইউনিট স্টেপ দিয়ে আমি ল্যাগটা ভ্যারি করাবো বিকজ কারণ আমি এখানে লিখে দিচ্ছি ইউনিট স্টেপ যখন আমি বানাইছি যেহেতু কে দিয়ে আছে যেহেতু এখন কে ইকুয়াল টু 0 তে আছে কোন দিকে তোমার ইয়া নাই ল্যাগ ইয়ে নাই 0 ল্যাগ মানে এখান থেকে শুরু হবে 0 n এর ভ্যালু যখন এটা ইউনিট স্টেপ মানে ইউ1 এর যে আউটপুট দিবে সেটা ইউ1 কে ইকুয়াল টু 0 থেকে শুরু হবে 1 ইন্ডেক্সে 1 এ দিবে 2 ইন্ডেক্সে 1 দিবে এভাবে আপ টু যে পর্যন্ত আমার লিমিট আছে n এর ভ্যালু 3 পর্যন্ত যাবে পজিটিভ 3 পর্যন্ত যাবে কারণ কি কারণ এই যে শর্ত দিয়েছি লজিক্যাল অপারেটর যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত 1 দিতে থাকবে অর্থাৎ এটা 3 পর্যন্ত যাবে করতে হবে আবার এখানে যদি -1 হয় -2 হয় এগুলা বসাবা বসায় দেখবা যে সত্য হয় না এই অপারেটরের ভিতরে তুমি যদি এটা বসাও -1 একটু তুমি চেক করি n এর ভ্যালু -1 k এর ভ্যালু 0 তাহলে কি এই ঘটনা এটা সত্য না মিথ্যা -1 is greater than or equal 0 সত্য না মিথ্যা এই লজিক্যাল ইয়াটা কি মিথ্যা না 1 কি বড় নাকি 0 বড় না জি স্যার 0 বড় তাহলে -1 এর জন্য এই অপারেটরের এই ভিতরে সেকেন্ড ব্র্যাকেটে এটা হলো ফলস শর্ত ফলস হলো 0 আর -2 n এর ভ্যালু -2 বসাও -k মানে ল্যাগিং কত 0 গ্রেটার অর ইকুয়াল 0 তাহলে -2 বড় বলতেছে তাহলে এটাও শর্ত কি এটা স্যার ফলস ফলস হলে 0 রিটার্ন করবে আর সত্য হলে 1 রিটার্ন করবে সো ইট ইজ ইউনিট স্টেপ ফাংশন এবং এটা কত পর্যন্ত যাবে যত পর্যন্ত ডাটা আছে n এর ভ্যালু যত পর্যন্ত আছে ইনডেক্স এখন এইটাকে এই u1 দিয়ে আমি n দিয়ে গুণ করছি আমার লাভ হইছে কি যখন n এর ভ্যালু 0 আচ্ছা যখন শুরু থেকে করি যখন n এর ভ্যালু -3 কিন্তু u এর ভ্যালু কত ছিল বলো u এর ভ্যালু তো 0 এই কারণে এই পর্যন্ত সবাই 0 আসবে আবার যখন
n এর ভ্যালু 0 কিন্তু u1 এর ভ্যালু হচ্ছে 1 তাহলে 1 ইনটু 0 তারপর 0 দিবে n ইনডেক্সে। আচ্ছা আবার n এর ভ্যালু যখন 1 কিন্তু ইউনিট স্টেপে এখানে আছে 1 তাহলে 1 ই দিবে। আবার n এর ভ্যালু যখন 2 তখন 2 ইনটু u1 এখানেও 1 আছে তো 2 একটু 2 এভাবে বাড়তে থাকবে। আবার 3 নাম্বার ইনডেক্সে 3 আর এখানে 1 তাহলে এইভাবে 3 বাড়তে থাকবে। এটা আমার লাভ হচ্ছে কি u1 টা নিয়ে আমি ইচ্ছা মতো রেখে এখন শিফটিং করে দেবো, ডান দিকে শিফট করে দেবো, বাম দিকে শিফট করে দেবো। তুমি যাকে ধরো -1 লেখটা হচ্ছে -1 তাহলে দেখবা কোন দিকে যাবে -1 দিকে। দেখো এখান থেকে শুরু হবে। দেখো ফিগারে একটা কাজ করতে হবে, অ্যাপস দিতে হবে। অ্যাপস স্যার 5টা তো বাইজে গেছে স্যার। আজকে এখানে শেষ করে দেন স্যার। র্যাম ফাংশন মানে র্যাম ফাংশন করে করাবো না।